আজকে আমি আপনাদেরকে যে ঘটনা শোনাবো সেই ঘটনাটা শুনে আপনারা রীতিমতন অবাক হয়ে যাবেন। আজকে এক সিরিয়াল কিলার, সে বিলং করে কোরিয়া থেকে, অ্যান্ড সে প্রায় 26টার মতন মানুষকে মেরেছে এবং মারার পর সেখানেই ক্ষান্ত হয়নি, সে তাদের বডি থেকে লিভার বার করে সেটা খেত। তার সাথে সাথে এই সিরিয়াল কিলারের দুটো ক্যাটাগরি অফ কিলিং ছিল। অদ্ভুত লাগবে, এক হচ্ছে সে বড় লোকদের প্রচণ্ড হেট করত, তো এই কারণে বড় লোকদের সে টার্গেট করে, কিন্তু তারপর এই বড় লোকদের মারার যে ইচ্ছা সেইটা সরে গিয়ে অদ্ভুতভাবে মেয়ে মানুষদের প্রতি যে ঘৃণা হয়, যে হেট হয়, সেটা প্রচণ্ডভাবে বাড়তে থাকে। অ্যান্ড তারপর সে একের পর এক মহিলাকে হত্যা করে। আজকের ঘটনায় আপনারা ক্লিয়ার কাট দেখতে পাবেন যে কি করে একটা সিরিয়াল কিলারের 1 বাই 1 স্টেপ করে জন্ম হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভেরি ইন্টারেস্টিং একটা সিরিয়াল কিলারের ঘটনা। 24শে সেপ্টেম্বর 2003 কোরিয়ান পুলিশের কাছে একটা খবর আসে যে একটা বাড়িতে দুটো মার্ডার হয়েছে এবং সেই বাড়িতে ডাকাতি হয়েছে। তো পুলিশ খানিকক্ষণের মধ্যেই ফোর্স নিয়ে রীতিমতন সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে তারা অদ্ভুতভাবে দেখে যে পুরো ঘরটা রীতিমতন চারিদিকে জামা কাপড় ছড়ানো, যা আছে সমস্ত কিছু ছড়িয়ে ফেলা আছে। উল্টো দেখে বাড়ির যে ওনার আছে, যার নাম হচ্ছে লি, সে একজন রিটায়ার্ড প্রফেসর, অ্যান্ড তার ওয়াইফ, তাদের দুজনকেই মারা হয়েছে। কিন্তু দুজনকে মারার যে টাইপ আছে সেটা একটু আলাদা। প্রফেসর লিকে মারা হয়েছে গলায় ছুরি মেরে, আর উল্টো দিকে তার যে ওয়াইফ আছে না, তাকে মারা হয়েছে মাথায় হাতুড়ির বাড়ি দিয়ে। এবং সেই পুরো দৃশ্যটা প্রচণ্ডভাবে নৃশংস ছিল, কিন্তু পুলিশ এখান থেকে একটা এভিডেন্স বার করতে পারে। সেই এভিডেন্সটা কি, দরজার পাশেই একটা জুতোর ছাপ পাওয়া যায় এবং সেই জুতোটা প্রফেসর লি আর তার ওয়াইফের হবেই না। তার কারণ এই জুতোটার সাইজ অনেক বড় ছিল এবং তারা যে জুতোটা পরেছিল সেটা থেকে বেশ আলাদা ছিল। এরপর তারা পুরো তদন্তটা করতে করতে না আরও একটা জিনিস ক্লিয়ার কাট দেখতে পায় যে ঘরটাকে চারিদিক থেকে লন্ডভন্ড করা হয়েছে, যেন ডাকাতি হয়েছে, যেন ডাকাত কিছু একটা খুঁজছে, দামি কিছু খুঁজছে। কিন্তু অদ্ভুতভাবে সেই ঘর থেকে কোনো একটা সিঙ্গেল জিনিস পর্যন্ত মিসিং যায়নি। পুলিশ তখনই বুঝতে পারে যে যে এখানে এসেছিল সে কম বেশি এই কাপেলকে হয়তো চেনে। কিলার যখন এখানে আসে তার একমাত্র মোটিভই ছিল প্রফেসর লি এবং তার ওয়াইফকে মারা। সেটা করে সে এখান থেকে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে সে যে কর্মকাণ্ডগুলো করেছে সেগুলো পারফেক্টভাবে করতে পারেনি। তো তার মানে এই যে কিলার আছে সে খুব একটা এমন না যে আগে অনেকগুলো ক্রাইম করেছে। ক্রাইম যদিও সে করে থাকে, সে হয়তো মার্ডার করেনি। এটা পুলিশ ক্লিয়ার কাট বুঝে তদন্ত স্টার্ট করে দেয়। এরপর চলে আসে 9 অক্টোবর 2003। ঠিক এই সময় একটা বড় লোক, মানে যেখানে সিওল শহরে, মানে সাউথ কোরিয়ার যে রাজধানী আছে সিওল, সেই সিওল শহরে যেখানে বড় লোকদের বাড়িঘর থাকে না, প্রত্যেকটা শহরে দেখবেন একটা জায়গা থাকে যেখানে বড় লোকরা বাস করে। তো এইরকম একটা সিওলের জায়গা ছিল, সেই জায়গাতে একটা বাড়ি, এবং সেই বাড়িতে একটা হোম ইনভেশন হয় এবং যার ফলে ওখানে প্রায় একটা 80 বছরের মহিলা এবং তার সাথে সাথে তার যে স্পেশালি এবেল্ড ছেলে ছিল তারও মৃতদেহ ওখানে পাওয়া যায়। পুলিশ সেখানে তদন্তের জন্য আসে। তদন্ত করার সময় তারা একটা জিনিস দেখে যে এইখানেও একটা পায়ের ছাপ আছে। সেই পায়ের ছাপটা তারা সংগ্রহ করে। এর যে ক্রাইমটা 9 সেপ্টেম্বর 2003 হয়েছিল, সেই ক্রাইমের স্থান আর এই ক্রাইমের স্থান খুবই কাছে, 1 কিলোমিটারেরও কম, এবং দুটো বাড়ি কিন্তু যে বড় লোকদের সোসাইটি হয় না সিওলে, সেইখানেই আছে। তো এরপর ঘটনা চুপচাপ হয়ে যায়, সমস্ত কিছু শান্ত। কিন্তু এর মাঝে পুলিশের কাছে আর একটা খবর আসে। সিওলের এক পশ এরিয়া, এবং এই পশ এরিয়া কিন্তু আগের যে দুটো ঘটনা ঘটেছে সেই পশ এরিয়া থেকে একদম কাছাকাছি, মানে পাশাপাশি। সেইখানে একটা 80 বছরের মহিলা, সে বাথরুমে স্নান করছে, কিন্তু তার হোমে একটা ইনভেশন হয়েছে। অ্যান্ড এই খবরটা পুলিশের কাছে যায় এবং এই খবরটা তার ছেলেই দেয়। পুলিশ সোজা চলে যায় হসপিটালে, তার কারণ যে কিলার এসেছিল ঘরে, সেই কিলার এই 80 বছরের মহিলাকে হাতুড়ি মেরে মারার চেষ্টা করেছিল, কিন্তু
তারপর সে ভেবেছিল যে হয়তো মহিলা মারা গেছে, তাকে রেখে দিয়ে চলে গেছিল। কিন্তু পরে যখন তার ছেলে বাড়িতে আসে, দেখে যে তার মা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে বাথরুমের সাইডে পড়ে আছে। সেই অবস্থায় যখন হসপিটাল নিয়ে যায়, সেই সময় পুলিশ যায়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই 80 বছরের মহিলার মৃত্যু হয়। এবং এইখানেও ঘরের মধ্যে একটা পায়ের ছাপ পাওয়া যায়। 3টে খুন হয়েছে সিওলে, পাশাপাশি এরিয়াতে, সবই বড়লোক এরিয়াতে। এবং এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে যত কর্মকাণ্ড বা ঘরে ফোর্সফুলি এন্ট্রি হয়েছে, মার্ডার হয়েছে, সেখানে হাতুড়ি ইউজ করা হয়েছে, পায়ের ছাপ পাওয়া গেছে। সমস্ত অ্যাটাকগুলোই বেশিরভাগ সময় সকালবেলার দিকে হয়েছে। সকালবেলার দিকে কেউ চুরি ডাকাতি হবে এই জিনিসগুলোকে কেউ আশাই করে না। তো সেই সুযোগটাই কিন্তু এই কিলারটা এখানে নিয়েছে। এরপর ঘটনা এখানে থামেনি। নভেম্বর মাসের 18 তারিখ 2003 ওই পশ এরিয়াতেই বাড়িতে সকাল সকাল এক ক্রিমিনাল ঢোকার পর সেইখানে যে পরিচারিকা ছিল তাকে গলায় ছুরি ধরে সোজা তাকে আটকে দেয়। আটকে দেওয়ার পর সেই বাড়ির যে ওনার আছে, যার নাম হচ্ছে কিম, তাকে বার করে আনে। তাকে বলে যে কোথায় কোন সোনাদানা আছে সেগুলো বার কর। কিম সহজে সেগুলো বলে, কিন্তু এই কিলারের প্ল্যান তো খুব একটা চুরি করার ছিল না। তো সে সোজা তারপরেই একটা হাতুড়ি দিয়ে এই কিমকে মারে। অ্যান্ড দেন সেখানেই সে ক্ষান্ত হয়নি, তার গলায় ছুরি চালায়। এইবারের ঘটনায় একটা বড় টুইস্ট ছিল। এইখানে যে ওনার, যার নাম হচ্ছে কিম, সেই বাড়িতে এই ওনার, কিম, পরিচারিকা এবং তার সাথে সাথে একটা 8 মাসের বাচ্চাও ছিল। কিন্তু যখন এই কিলার এই সমস্ত কর্মকাণ্ড ঘটাচ্ছিল, তখন ওই পরিচারিকা যেখানে আটকে রেখেছিল তাকে, সেখান থেকে কোনো মতে বার হয়ে ওই 8 মাসের বাচ্চাটাকে নিয়ে পালাতে থাকে। কিন্তু আফসোস, সেই বাড়ির দোতলা থেকে একতলাতে নামার সময় সেই কিলার তাকে ধরে ফেলে। অ্যান্ড ধরে ফেলা মাত্রই সেই পরিচারিকাকে সে হত্যা করে। কিন্তু এই পরিচারিকাকে হত্যা করার পর সে অদ্ভুতভাবে সেই বাচ্চাটাকে ভিতরে রেখেই সেই বাড়িটাকে পুরো পুড়িয়ে দেয়। আগের কেসগুলোতে কিন্তু কোনোভাবে কোনো আগুন দিয়ে পুরো বাড়িটাকে ডিস্ট্রয় করার কোনো ব্যাপারই আসেনি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রয় করার ব্যাপারটা এসছে। পুলিশ যখন আসে তখন তারা ডিসকভার করে, মানে মিরাক্কেল হয়ে যায়, যে সেই বাড়ির সেই 8 মাসের বাচ্চাটা একদম বিন্দাস তবিয়লেতে আছে, তার কিচ্ছু হয়নি। এবং সেটা হয়নি কেন? তার কারণ সেই বাচ্চাটা জাস্ট বাড়ির একদম বাইরের অংশ ছিল। যখন আগুন লাগানো হয়েছিল সেটা বাড়ির অন্দরমহলেও ছিল। সেটা বাইরে পর্যন্ত আসার আগেই পুলিশ এসে সেই আগুনটা থামিয়ে দেয়। এবং এই 4টে ঘটনা ঘটার পর সিওলের মতন জায়গাতে রীতিমতন মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যায় এই পুলিশের। পুলিশকে বারবার ব্যর্থ প্রমাণ করতে থাকে এই দেশের মিডিয়া, মানে সাউথ কোরিয়ার মিডিয়া। পুলিশ বলে যে আমরা ট্রাই করছি সলভ করার, আমাদের কাছে ফুটপ্রিন্ট আছে, আমরা সেটা থেকে কোনো না কোনোভাবে 1-2 সপ্তাহের মধ্যেই এই কিলারকে খুব সহজেই বার করবো। আমাদের দেশে যেমন মিডিয়া ট্রায়াল হয়, ওখানেও হচ্ছে। মিডিয়া হঠাৎ করেই একটা কোশ্চেন রেইজ করে। সেই রেইজটা করে যে এটা কি কোনো সিরিয়াল কিলার? এক এরিয়াতে একভাবে হাতুড়ি অথবা গলা কেটে হত্যা হচ্ছে, তাও আবার শুধুমাত্র বড় লোকদের। তো এইখানে তো অনেক সিমিলারিটিস আছে। তো এই সিমিলারিটিস দেখে কোথাও তো এখানে একটা সিরিয়াল কিলিং মনেই হচ্ছে। পুলিশ বলে না না, এটা কোনো সিরিয়াল কিলিংই না, এটা ডিফারেন্ট। কিন্তু এই দিকে পুলিশের তদন্তে একটা অদ্ভুত জিনিস উঠে এসছে। প্রথম 3টে যে বাড়িতে যে কয়েকটা মার্ডার হয়েছিল, সেখানে বলেছিলাম না যে ফুটপ্রিন্ট পাওয়া গেছে। অ্যান্ড অদ্ভুতভাবে ফরেন্সিক ল্যাবে সেই প্রত্যেকটা ফুটপ্রিন্টই মিলে গেছে। তার মানে ওই 3 বাড়িতে যে আক্রমণ করেছিল সেটা এই একজন সিঙ্গেল ব্যক্তি। এবং চতুর্থ বাড়ির ব্যাপারটা পুলিশ বুঝতে পারছে না। তার কারণ কি, সেই বাড়িটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই চতুর্থ বাড়ি যেটাকে ক্রিমিনাল পুড়িয়ে দিয়েছে, সেই বাড়ি থেকে পুলিশ আবার একটা অদ্ভুত রকমের এভিডেন্স পেয়েছে, এবং যেটা দিয়ে কেসটাকে সলভ করার একটা দোরগোড়ায় পুলিশ কিন্তু যেতে পারে। সেটা কি, এই বাড়ি থেকে বেরোনোর পর সে যখন রাস্তা থেকে ওয়াক করে যাচ্ছে, তো পুলিশ আইডিয়া করে যে এই হয়তো সেই ক্রিমিনালটা হবে। তার কারণ একটা সিসিটিভি ফুটেজে একটা মানুষকে টুপি পরে যেতে দেখা গেছে, তার ফেসটা দেখা যায়নি, তার শরীরটাও ক্লিয়ার না, কিন্তু একটা অবয়ব তো বোঝা গেছে।
তো পুলিশের এখন একটা আইডিয়া হয়েছে যে এই রকম দেখতে বা এই রকম পিছন দিক থেকে দেখতে এরকম লাগছে, এরকমকেই হয়তো এই 4টে ফ্যামিলিকে ধ্বংস করেছে। এরপর সমস্ত কিছু শান্ত। সিওল শহরে আর সেইভাবে কোনো বড়লোকের বাড়িতে কোনোভাবে কোনো আক্রমণ হচ্ছে না। পুলিশ অলরেডি সতর্ক হয়ে গেছিল। সিওল এরিয়ার যেসব পশ এরিয়া আছে সেইখানে পুলিশের সিকিউরিটি বেড়ে গেছিল। তো ক্রিমিনালও বেশ চালাক হয়ে গেছে। এখনও কিন্তু পুলিশ জানে না যে কে ক্রিমিনাল। তো এই কারণে পুলিশের নজর থাকলেও পুলিশের হাতে কিছু লাগছিল না, অ্যান্ড পুলিশের তো মিডিয়া ট্রায়াল কন্টিনিউয়াস চলছিল। এর মাঝেই আর একটা ঘটনা এই সিওল শহরেরই আর এক প্রান্তে ঘটতে শুরু করেছিল। সেটা কি, সেইখান থেকে কিছু যৌনকর্মী মিসিং যাচ্ছিল। এবার আমি প্রথমেই বলেছি আজকে আমাদের সিরিয়াল কিলার দুটো গোষ্ঠীর লোককে খুব হেট করে, এক তো বড় লোকদের আর দ্বিতীয়ত হচ্ছে মেয়ে মানুষদের। এবার মেয়ে মানুষ বলতে যৌনকর্মীরা যারা যৌন কাজ করছে তারা খুব ইজি টার্গেট হতে পারে যে কোনো মানুষের। তো এই ক্ষেত্রে হঠাৎই একদিন এক ম্যাসাজ পার্লার আছে না, গা হাত পা টিপে টিপে ম্যাসাজ করে দেয়, থাই ম্যাসাজ, কোরিয়ান ম্যাসাজ। তো এইরকম এক ম্যাসাজ পার্লারের এক ওনার একটা জিনিস অদ্ভুতভাবে লক্ষ্য করে যে তার ম্যাসাজ পার্লার থেকে আগের দিন একটা মেয়ে একটা পার্টিকুলার ক্লায়েন্টকে ম্যাসাজ দিতে গেছিল, কিন্তু তারপর থেকে তার সাথে কোনোভাবেই সে যোগাযোগ করতে পারছে না। তো এই ঘটনাটা সে কী করে, সে সোজা গিয়ে পাশেই আর এক যে ম্যাসাজ পার্লার ছিল না, তার যে ওনার আছে তাকে বলে যে জানো তো আমার ম্যাসাজ যে পার্লার আছে সেখান থেকে একটা মেয়ে কালকে এক ক্লায়েন্টকে ম্যাসাজ দিতে গেছিলো, তারপর আর সে ফেরত আসেনি, অ্যান্ড তার ফোন সুইচ অফ। আজকে প্রায় 1.5 দিন হতে গেল। সেই মুহূর্তে এই কথাটা শুনে সেই আর একটা ম্যাসাজ পার্লারের যে ওনার আছে সে অবাক হয়ে যায়, বলে আরে তুমি এই কী ঘটনা বলছো? আর যে ম্যাসাজ পার্লার আছে সেইখান থেকে আজ প্রায় 4 দিন আগে একজন এক ক্লায়েন্টের কাছে গেছিলো ম্যাসাজ করতে, কিন্তু তারপর থেকে কোনোভাবেই আমরা আর কোনো খোঁজখবর তার পাচ্ছি না। এইবার ওই দুই মালিক মিলে আর এক ম্যাসাজ পার্লার যায়, সেইখানে গিয়ে দেখে যে সেই ম্যাসাজ পার্লারের ওনারকেও এই সেম ইনসিডেন্ট, দুটো ইনসিডেন্টকে বললে সেও বলছে আমার এখান থেকেও একজন মিসিং। লাস্ট 1 উইক ধরে এই জিনিসটা তারা 3 জন মিলে ডিসকাস করে একটু জিনিস বুঝতে পারে যে এখানে কোনো একটা ঘাপলা চলছে। তো প্রথম তাদের একটা আইডিয়া হয় যে এই যে যারা ম্যাসাজ পার্লারে যারা কাজ করে এদেরকে মোস্ট প্রবাবলি হয়তো কিডন্যাপ করে নিয়েছে, নয়তো এরা হয়তো এখানে আর কাজ করবে না, এরা হয়তো শহর ছেড়ে চলে গেছে। কিন্তু তাদের মনে যে সন্দেহটা ছিল সেটা কন্টিনিউয়াস হচ্ছিল, এই কারণে তারা ডিসাইড করে পুলিশকে ডাকবে। পুলিশ আসে। পুলিশ প্রত্যেকটা জিনিস শোনার পর বলে যে আচ্ছা আপনাদের যে মেয়েরা আছে সেই মেয়েদের তো ফোন নাম্বার আছে, তাদের তো একটা ফোন এসছে, তো আচ্ছা যে নাম্বার থেকে ফোনটা এসছিল সেই নাম্বারটা কি দিতে পারবেন? তো তারা দেয়, এগুলো তাদের কল লগে লেখা থাকে। এবার সেই নাম্বারটা পুলিশ যখন চেক করে তখন একটা অদ্ভুত জিনিস দেখতে পায় যে 1 সপ্তাহ আগে যে ম্যাসাজ পার্লারের লেডিটা উধাও হয়ে গেছিল তার ফোন থেকেই বাকি দুটো লেডিকে ফোন করে ম্যাসাজের জন্য ডাকা হয়, এবং যেই নাম্বার থেকে এবং যেই জায়গা থেকে আসে সেটা সেম। এবার পুলিশ একটা ফাঁদ বলে যে এইবার যখন ফোন করবে তখন আমরা ওকে ধরবো। তো কয়েকদিন পরেই সেই নাম্বার থেকে একটা ফোন আসে, একজনকে অর্ডার করা হয়, সেই মেসেজ পার্লার থেকে একটা লেডিকে রওনা দিয়ে দেওয়া হয়, এবং যখন সে ক্লায়েন্টের সাথে মিট করছে অ্যান্ড সেই মোমেন্টেই পুলিশ এসে তাকে ধরে তাকে সোজা নিয়ে চলে যায় থানায়। এবার থানায় গিয়ে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, বলা হয় যে মেয়েগুলো কোথায়, তাদের খোঁজখবর দাও। আস্তে আস্তে তদন্ত করতে করতে এই ম্যাসাজ পার্লার থেকে শুরু হয়ে সোজা এই ঘটনাটা যেতে চলেছিল বড়লোকদের সেই ফার্ম হাউস, যেখানে 4 বাড়িতে প্রায় 8 জনের হত্যা হয়েছিল, তাও আবার 1.5 মাসের মধ্যে। ঘটনাটা এবার এক এক করে আপনারা সমস্তটা খুলে জানতে পারবেন, কিন্তু চলুন আগে জেনে আসি আমাদের আজকে সিরিয়াল কিলারের নাম কি। তার নাম হচ্ছে ইয়ং চুল। ইয়েস, একটু কঠিন নাম আছে, তো তাকে আমি তার লাস্ট নেম যেটা আছে চুল সেটা দিয়েই প্রোনাউন্স করব। এবার এই চুলের জন্ম হচ্ছে কোরিয়ার একটা ছোট্ট শহরে, সেই শহরটার নাম হচ্ছে গোচান। 1970 সালে তার জন্ম হওয়ার পর থেকেই তার মা বাবার মধ্যে কন্টিনিউয়াস ঝগড়া চলতে থাকে।
তার মাও যেমন একটা অ্যালকোহলিক মহিলা ছিল, তার সাথে সাথে তার বাবাও অ্যালকোহলিক ছিল। তাদের ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা ছিল, কিন্তু টাকা পয়সার অভাব ছিল, অশান্তি ছিল। তো হঠাৎই একদিন তার মা বাবার ডিভোর্স হয়ে যায়, তার মা তাদেরকে ছেড়ে চলে যায়। অ্যাকচুয়ালি কোরিয়াতে একটা কালচার আছে যে মা বাবার ডিভোর্স হলে মোস্ট অফ দ্য টাইম সন্তানরা তার বাবাদের সাথেই মুভ অন করতো, মা অন্য জায়গায় চলে যেত। কিন্তু অন্যান্য দেশেও অন্যান্য রকম হয়, ইভেন আমাদের দেশেও মারাই বেশি সময় কাস্টাডিটা নেয়, কিন্তু কোরিয়াতে ব্যাপারটা আলাদা, কোরিয়াতে বাবারা নেয়। তো এই ক্ষেত্রে এই যে চুল আছে, সেই চুলের বাবা একটা অন্য শহরে চলে যায় এবং সেইখানে গিয়ে সে আবার একটা বিয়ে করে। তো এই ক্ষেত্রে সৎ মাও তার আসল মায়ের থেকে কিছু কম যাইতো না, সেও প্রচণ্ড মারধর করতো এই চুলকে। তো এক সময় এই সৎ মা এবং যে বাবা আছে, তার যে বাবা আছে, তাদের মধ্যেও ডিভোর্স হয়ে যায়। তার বাবা প্রচণ্ড অ্যালকোহলিক হয়ে যায়। একদিকে তো তারা গরিব ছিল, কিন্তু এই সমস্ত কিছুর মাঝেও চুল চাইতো যে সে একটা পড়াশুনো করে ভালো এস্টাবলিশড হবে, তার খুব ইচ্ছা ছিল। সে স্কুলে প্রচুর হ্যারাস হতো। কেন? সে গরিব ছিল, তার ড্রেসপত্র ছিল না, সে ভালো খাবার নিয়ে যেতে পারতো না, তার কোনো গার্লফ্রেন্ড ছিল না। তো সেই ক্ষেত্রে সেখানে হ্যারাসমেন্ট সহ্য করে সে পড়াশুনো কন্টিনিউ করছিল। কিন্তু এই সমস্ত কিছু ছন্দপতন ঘটে যখন তার বাবা মারা যায়। হঠাৎই একদিন তার বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় এবং এরপরেই এই চুলের অধঃপতন শুরু হয়। কিন্তু অধঃপতনটা একবারে শুরু হয়নি। এই চুল প্রথমে চেয়েছিল সে একটা আর্টস কলেজে ভর্তি হবে, তার খুব ইন্টারেস্ট ছিল আর্টসের প্রতি, কিন্তু সে আর্টস কলেজে চান্স পায়নি। কিন্তু কয়েক বছর পর 1988 সালে এই চুল একটা টেকনিক্যাল কলেজে পড়াশুনো শুরু করে। তার তো খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু মনে মনে একটা ব্যাপারই ছিল যে তাকে যে করে হোক স্টাবলিশড হতে হবে, তাকে ভালো থাকতে হবে। এই যে যখন সে পড়তে পড়তেই তার মধ্যে চুরি করার নেশা জন্মে যায়। সে একাধিক জায়গায় চুরি করতে থাকে। সে মাত্র 18 বছর বয়সে চুরির দায়ে 8 মাস জুভেনাইল হোমে কাটিয়ে আসে। এখান থেকে বেরিয়ে সে আবার স্কুল জয়েন করে, কিন্তু তার পড়াশোনায় আর মন ছিল না, সে স্কুলে ফেল করে। সে সাধারণ চুরি ছেড়ে গাড়ি চুরি করা শুরু করে। 91 সালে সে যেখানে ভাড়া থাকতো, সেই যে ল্যান্ডলর্ড ছিল, সেই ল্যান্ডলর্ডের কিছু টাকা পয়সা চুরি করে। কিন্তু চুরি করে পালাতে গিয়ে সে পুলিশের কাছে ধরা পড়ে যায় অ্যান্ড দেন তারপর তার 10 মাসের জেল। এই সমস্ত কিছুর মাঝেই তার বেশ কয়েক মাস আগেই এক গার্লফ্রেন্ড হয়েছিল এবং অদ্ভুতভাবে সেই গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে গেছিলো। অ্যান্ড এত কিছুর পরেও তার গার্লফ্রেন্ড খুব সাপোর্টিভ ছিল। সে চাইতো যে চুল শুধরে যাক অ্যান্ড সে একটা ভালো বাবা হোক, ভালো স্বামী হোক। এইভাবে সে যখন জেল থেকে বেরিয়ে আসে, সে আবার সংসার পুরো শুরু করে, সে একটা নর্মাল লাইফে ফেরারও চেষ্টা করে। কিন্তু একটা কথা আছে না, যে মানুষ অভ্যাসের দাস। তো তার কাছে এই যে ক্রাইমগুলো করা, সেটা সামহাউ একটা অভ্যাস হয়ে গেছিল। সে আবার চুরি চাকারি শুরু করে, কিন্তু এইবার চুরি চাকারি থেকে তার মনটা একটু উঠে গেছিল। সে ইললিগাল কিছু অ্যাডাল্ট ফিল্মের ব্যবসা করতে থাকে এবং এইবারও সে আবার পুলিশে ধরা পড়ে যায় এবং এইবার তার সাজাটা হয় 2 বছরের। 2 বছর সে জেল কেটে যেই না বাইরে আসে, সে আবার একটা নোংরা কেসে প্রচণ্ডভাবে ফেঁসে যায় এবং এরপর তার যে পার্সোনাল লাইফ আছে সেটাও এফেক্ট হতে চলেছিল। সে একটা মাত্র 15 বছরের মেয়ের সম্মানহানি করেছিল এবং তারপর তাকে থ্রেটও দিয়েছিল। তো সেই ক্ষেত্রে এইবার তার প্রায় 4 বছরের জেল হয়। কিন্তু এবার তার ওয়াইফ আর সহ্য করেনি। আগের ক্রাইমগুলো সব সহ্য করলেও এইবারের ক্রাইমটা সে কোনোভাবেই মানতে পারেনি অ্যান্ড সে সোজা সাপটা এই চুলকে ডিভোর্স দিয়ে ওই নরকের লাইফ থেকে বেরিয়ে আসে। জেলের মধ্যে যখন এই চুল ছিল, তখন এই চুল এই কোরিয়ারই আর এক সিরিয়াল কিলারের সাথে তার পরিচয় হয় এবং তার কথা শুনে এবং সেখান থেকে সে প্রচণ্ড ইন্সপায়ার্ড হয়। ভাবুন, একটা মানুষ জেলে গিয়ে ইন্সপায়ার্ড হচ্ছে, তাও কার কাছ থেকে? সিরিয়াল কিলারের থেকে। ওয়াও, মানুষ কত রকমের আছে আর কত কিছুর আছে। মানে কে-পপ দেখে আমরা সবাই ভাবি যে কোরিয়া কত একটা মানে সুন্দর দেশ, ওখানে অনেকে যাওয়ার ড্রিম করে, কিন্তু প্রদীপের তলায় অন্ধকার আছে, জানেন তো? তো কোরিয়ার এটাও কিন্তু একটা রিয়েলিটি আছে। কোরিয়াতে এরকম কিছু না হোক 100টা মারাত্মক লেভেলের ক্রাইমের স্টোরি আপনাদেরকে শোনাতে পারি, যেগুলো আপনি পুরোটা শোনার ক্ষমতাই রাখবেন না, এতটা নৃশংস সেই স্টোরিগুলো। যাই হোক, এইবার এই জেলে সে শোনে যে সিরিয়াল কিলারের সাথে তার পরিচয় হয়। সেই সিরিয়াল কিলার বেছে বেছে শুধুমাত্র বড়লোকদেরই মারত,
তো এইখান থেকে সাম্য সে একটু প্রভাবিত হয়েছিল যে সে বড়লোকদের মারবে, এবং সেই যে 4টে ঘটনা বলেছিলাম না হোম ইনভেশনের, সেই ঘটনাগুলো কোথা থেকে না কোথাও এইখান থেকেই ইন্সপায়ার্ড হতেই পারে। জেল থেকে বেরিয়ে সে ডিসাইড করবে যে তার যে এক্স ওয়াইফ আছে সে তার সাথে খুব মিসট্রিটমেন্ট করেছে, জেলে তাকে দেখতে যায়নি, তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তো জেল থেকে বেরিয়েই এই চুলের প্রথম টার্গেটই হচ্ছে তার ওয়াইফ। শুধু ওয়াইফ না, ওয়াইফের সাথে তার নিজের বাচ্চাও সে ডিসাইড করেই নেয় আমি তাদেরকে মারব, এবং এমনভাবে মারব সারা কোরিয়ার মানুষ ভয় পাবে আমাকে। এই কারণে সে একটা কাস্টম হাতুড়ি তৈরি করে, এবং যে হাতুড়িটা এমনভাবে তৈরি করেছিল তার হাতলটা ছিল ছোট, যাতে গ্রিপটা ভালো হয় এবং একবার মারলেই কারোর প্রাণটা যেন একদম উড়ে যায়। এইবার এই কাস্টম হাতুড়িটা বানানোর পর সে তো একটা টেস্টিং করবে কোথাও। এবার টেস্টিংটা কোথায় করবে এবং সহজে কোথায় করবে? আর কি আছে, ওই বাইরে কিছু অবলা কুকুর আছে না, তাদের উপর টেস্টিং করে। এবং বেশ কয়েকবার টেস্টিং করার পর যখন সে কনফার্ম হয়ে যায় যে এতে একঘাতেই কাজ হয়ে যাবে, তখন সে তার ওয়াইফ এবং বাচ্চার সাথে দেখা করতে যায়। কিন্তু তার না কিছু একটা হয়ে যায়, মনের মধ্যে কিছু একটা হয়। সে ভাবে যে না, আমি আমার ওয়াইফকে অ্যান্ড আমার বাচ্চাকে মারব। এই না মারার সিদ্ধান্ত এবং এরপর কোরিয়াতে যে যে ঘটনাগুলো হতে চলেছিল সেগুলো রীতিমতন কোরিয়াকে কাঁপাবে। কোরিয়াতে কি হয়েছিল এবং এই ঘটনার স্টার্টটাই হয় 24শে সেপ্টেম্বর 2003 থেকে। আমি প্রথমেই বলেছি প্রফেসর লি অ্যান্ড তার ওয়াইফের বাড়িতে কেউ একটা ঢোকে, তাদেরকে মারে, আপনারা সেই ঘটনাটা জানেন। এরপরে চলে আসে 9 অক্টোবর 2003-এর ঘটনা, সেই ঘটনাটাও আপনারা আগেই শুনেছেন। পর আসে সেই ঘটনাটা যেখানে একটা বয়স্ক মানুষকে মারার পরেও সে বেঁচেছিল, তার ছেলে এসে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে হসপিটালে সেই বৃদ্ধা মহিলার মৃত্যু। কিন্তু ফোর্থ যে ঘটনাটা বলেছিলাম সেইখানে বাড়ির মালিক কিম এবং সেই বাড়ির যে পরিচিকা আছে তাকে মারা হয়েছিল, এবং তার সাথে সাথে সেই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। যখন এই চুলকে এই ব্যাপারটাতে জিজ্ঞাসা করা হয় তখন চুল বলে যে অ্যাকচুয়ালি ওই পরিচারিকাকে মারতে গিয়ে আমার হাত কেটে গেছিলো, এবং হাত কেটে রক্তটা পড়েছিল। আমি জানি যে রক্তটাকে নর্মালভাবে মুছলেও তার কোনো না কোনো স্যাম্পেল পুলিশ পেয়ে যাবে। তো আমি ডিসাইড করি যে ওই বাড়িটাকেই টোটালি আমি পুড়িয়ে দেব। তো এরপর ওই সিসিটিভি, ওই যে সমস্ত প্রমাণ, সমস্ত কিছু দেখে পুলিশ ভাবে যে এর কেসের সমস্ত যে ভান্ডারা আছে সেটা এখানেই শেষ। কিন্তু এখানে শেষ না, এরপর আছে তার মহিলাদের ঘৃণার ব্যাপার। আমি প্রথমেই বলেছি যে সে কীভাবে ধরা পড়েছিল, যে এক ম্যাসাজ পার্লারের মেয়েকে সে ডেকেছিল, ডাকার পর তাকে সে কীভাবে হত্যা করে, সেই ডাকার পরেই সে মিসিং হয়ে যায়, এবং এইভাবে তিনটে মেয়ে কিন্তু ওই সেম জায়গা থেকে, সেম ম্যাসাজ পার্লারের এরিয়া সাইড থেকে গায়েব হয়েছিল। পুলিশ এই জায়গাতেই এই চুলকে কিন্তু ধরে ফেলে, কিন্তু চুলের স্টোরি আরও লম্বা আছে, আপনি শুনতে থাকুন। যখন সে বড়লোকদের মারছিল তখন আস্তে আস্তে ওই যে পশ এরিয়াগুলো আছে না, সেই পশ এরিয়াতে রীতিমতন পুলিশি পাহারা বাড়িয়ে দিয়েছে, এবং সে বুঝতে পারে যে না, আর বড়লোকদের মারা এত সহজ হবে না, পুলিশের নজর এখন এইসব পশ এরিয়াতে আছে, এখানে গেলেই আমি কম বেশি ধরা পড়ে যেতে পারি। তো সেহেতু সে ডিসিশনটা চেঞ্জ করে ভাবে যে এইবার থেকে আমি শুধুমাত্র মহিলাদের মারব। মেয়ে একটা কাজ করে, সে একটা কোরিয়ান পুলিশের একটা ইউনিফর্ম জোগাড় করে, এবং সেই ইউনিফর্ম জোগাড় করার পর সে একটা গাড়িতে করে যেসব রেড লাইট এরিয়া আছে না সেই সব জায়গায় যায়, এবং সেইখানে গিয়ে টাকা আদায় করতো যে তুই এই ধান্দা করছিস, সো টাকা দে। তো এইভাবে টাকা তুলতে তুলতে সে একটা ফ্ল্যাটও কিনে নেয় এবং সেই ফ্ল্যাটে থাকতে শুরু করে। এরপর সে আর একটা জিনিস শুরু করে, ফোন করে করে যৌনকর্মীদের তার বাড়িতে বা ফ্ল্যাটে ডাকতো। ডাকার পর তাদেরকে বলতো যে তুই ইলিগালি এইসব ধান্দা করছিস, সো আমাকে পয়সা দে, না হলে তোকে জেলে যেতে হবে। তো এইরকমভাবে প্রচুর জায়গায় সে এইরকমভাবে টাকা তুলতে থাকে। টাকা তুলতে তুলতে সে হঠাৎই এক যৌনকর্মীর প্রেমে পড়ে যায়, অ্যান্ড প্রেমে পড়ে যাওয়ার পর তাকে সে প্রপোজ করে, অ্যান্ড দেন সেই যৌনকর্মীও তাকে মুখের উপর রিজেক্ট করে দেয়। প্রথমে এই জিনিসটা বড়ই আপাত সাধারণ ছিল, যেন টাকা তোলা আছে না, পুলিশে কিছু জায়গায় টাকা তোলে, জাস্ট লাইক দ্যাট এখানেও এক নকল পুলিশ টাকা তুলছে। কিন্তু এই রিজেকশনের পর চুল আবার তার সেই পুরনো ভাবমূর্তি ফিরিয়ে এনে একের পর এক কর্মকাণ্ড শুরু করবে। 16 মার্চ 2004
সে এক যৌনকর্মীকে ফোন করে ডাকে। সেই যৌনকর্মী আসে, তার সাথে সে শারীরিক সম্পর্ক বানায় এবং তারপর সে তাকে অত্যাচার শুরু করে, তারপর তাকে গলা টিপে মারে। কিন্তু এই যে চুল ছিল না, চুলের অ্যাপার্টমেন্টটা সোজা ছিল 3 তলায়। যেহেতু সেই যৌনকর্মীকে সে সেখানে মেরেছে, এবার তার বডিটাকে সে কী করবে? প্রথমে মাথাটা আলাদা করে, তারপর বডিটাকে পিস পিস করে এবং সেইখান থেকে সে লিভার খায় সেই যৌনকর্মী। সেই টুকরোগুলোকে ছোট ছোট ব্যাগে নিয়ে গিয়ে সেইখানেই এক লোকাল ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির এক গ্রাউন্ডের মধ্যে পুঁতে রেখে দেয় এবং সেখানে একটা সাইনও রেখে দেয়, যাতে সে বুঝতে পারে যে এইখানে আমি কাউকে পুঁতেছি, তো এইখানে আর কাউকে মার্ডার করে পোতা যাবে না, তার কারণ ওটা রিস্কি হয়ে যাবে। তার মানে চুল এখানে থামার কোনো ম্যাটারই ছিল না, চুল আরও বেশ কয়েকজনকে মারতে চলেছিল। সে এক ওষুধের দোকানের মালিককে মারে। এবার আপনি বলবেন যে ঠিক আছে, সে তো হেড করতো বড় লোকদের অ্যান্ড মেয়েদের, এবার ওষুধের দোকানের মালিকদের সে কেন মারবে? তার কারণ হচ্ছে যৌনকর্মীকে ডাকে। তো সে একটা ওই যে মেডিসিনের দোকানের মালিক আছে তার কাছ থেকে একটা ভায়াগ্রা কিনে আনে, তো ভালো পারফরমেন্সের জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, যে সে ভায়াগ্রা খেয়েও কোনোভাবে কোনো তেমন কিছু ভালো কাজ করতে পারেনি। তো যৌনকর্মীকে সে যখন জিজ্ঞাসা করে যে আমি কেমন পারফরমেন্স দিলাম, তখন সেই যৌনকর্মী বলে যে এভারেজ, এমন কিছু না। এবং এই জিনিসটাতে চুল প্রচণ্ড রেগে গেছিল। এরপর এই যে ওষুধের দোকানের মালিক আছে তাকে সে হত্যা করে। এই ওষুধের দোকানের মালিক যখন বাড়ি যাচ্ছিল তখন হঠাৎই পিছন থেকে এসে তার গলায় ছুরি ধরে, তার গাড়িতে উঠে তাকে গলা টেপে প্রথমে, তারপর ছুরি মারার পর সেখান থেকে সেই গাড়ি থেকে বেরিয়ে গাড়ির উপর তেল ছিটিয়ে পুরো গাড়িটাকে জ্বালিয়ে দেয়। এইভাবে নেক্সট কয়েক মাসে সে আরও 5টা যৌনকর্মীকে সেমভাবে তার ফ্ল্যাটে ডেকে তাদেরকে মেরে, তাদের লিভার খেয়ে, তাদেরকে পিস পিস করে নানান জায়গায় এদিক সেদিকে পুঁতে ফেলে। শুধুমাত্র এইভাবেই সে 9টা যৌনকর্মীকে মেরেছিল। অ্যান্ড দেন ইন দ্য লাস্ট, সেই যৌনকর্মীদের মারতে গিয়েই সেই ম্যাসাজ পার্লারের ওনাররা যখন একটা ট্রেন্ড লক্ষ্য করে, তারা পুলিশের হেল্পে এই চুলকে ধরিয়ে ফেলতে বাধ্য হয়। এবার চুলকে তারা থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে ইন্টারোগেট করা শুরু করে। প্রথমে তো তারা ভাবছিল যে শুধুমাত্র যৌনকর্মীদের হত্যা করেছে, 2জন বা 3জনকে, বা কিডন্যাপ করেছে বা অন্য কোথাও বেঁচে দিয়েছে। কিন্তু যখন তদন্তটা পুরো কমপ্লিট হয়ে যায়, দেখা যায় এই চুল 26 জনকে মেরেছে। কিন্তু এখানেই ঘটনা শেষ না, ঘটনার এখনও প্রায় 20% বাকি আছে। যখন তার সাথে পুলিশরা না ইনভেস্টিগেশন করছে, তদন্ত করছে, সেই রুমে হঠাৎ করেই তার কাঁপুনি আসতে থাকে, সেই চুল রীতিমতন কাঁপতে থাকে। অ্যান্ড পুলিশরা ভয় পেয়ে যায় যে এর কি কোনো মৃগী রোগ আছে বা কাঁপুনি রোগ আছে, সিজার হচ্ছে এইভাবে কেন? তো সেই সময় পুলিশরা কী করে, সেই ইনভেস্টিগেশনের যে রুম ছিল না, সেই রুমের তালা না মেরেই তারা হেল্পের জন্য সবাই দৌড়ে বেরিয়ে যায়, যে ওকে হেল্প করতে হবে, ও যাতে মরে না যায়। বিকজ এখনও তো অনেক প্রমাণ বাঁচাতে হবে, কিন্তু জেল টাইম খাটাতে হবে, এখানে মরে গেলে তো সে শান্তি পেয়ে যাবে। সেই সময় এই জিনিসটা, ওই চুল কিন্তু নাটক করেছিল। সে দরজা খোলা পেয়েই সেখান থেকে পালিয়ে সোজা তার অ্যাপার্টমেন্টে চলে যায়। অ্যাপার্টমেন্টে গিয়ে সে রীতিমতন যত এভিডেন্স ছিল সেই এভিডেন্সগুলোকে জ্বালাতে শুরু করে, যাতে পুলিশ তাকে সাজা না দিতে পারে। কিন্তু অলরেডি কাস্টাডিতে সে 95% ক্রাইম মেনে নিয়েছে। কিন্তু একটা জিনিস জানেন তো, পুলিশের সামনে যদি আপনি কিছু বলেন যে আমি একে মেরেছি, ওকে মেরেছি, সেগুলো কোর্টে কোনোভাবেই গ্র্যান্টেড না। আপনি পুলিশের সামনে যেটা বলেছেন সেটাও যদি কোর্টের সামনে বলেন, কোনো ম্যাজিস্ট্রেটের সামনে, দেন তবেই সেটা গ্র্যান্টেড হবে। তো এই কারণে সে এভিডেন্সগুলো ডিস্ট্রয় করতে গেছিল। তো এইখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সে কিন্তু আইনটাও কম বেশি টুকটাক পড়েছিল, হয়তো জেলে থাকাকালীন, না হলে এইভাবে সে এভিডেন্সটা ডিস্ট্রয় করতে যেত না এত রিক্সের মধ্যে। 2-3 দিনের মধ্যেই পুলিশ এই ইয়ং চুলকে ধরে ফেলে, তাকে আবার জেলে আনে। তার এগেনস্টে আরও ইনভেস্টিগেশন হয়, সে আরও কোনো মার্ডার করেছে কিনা। সে রীতিমতন মানে এমন একটা ক্রাইম করেছিল, 26+ মার্ডার, যাদেরকে মেরেছিল তাদের লিভারও খেয়েছিল। তো এই সমস্ত কিছু শোনার পর যখন তার ট্রায়াল শুরু হয়, এর মধ্যেই জাজকে মারার ট্রাই করে, তারপর জেলে পাঠিয়ে দেওয়া হয়। সে নিজেকেও শেষ করার চেষ্টা করে, তো শেষমেশ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু 1997-এর পর কোরিয়াতে কোনো মৃত্যুদণ্ডই কার্যকর করা হয়নি। তো এই ক্ষেত্রে আমরা এটুকু বুঝতে পারি যে ইয়ং চুল
এ হয়তো সারা জীবন ওই জেলেই পচবে। বলুন যে আপনারা দেখলেন তো যে কিভাবে একটা সিরিয়াল কিলার সে স্টেপ বাই স্টেপ বড় হয়। প্রথমে রিজেকশন, চাইল্ডহুড খারাপ, দেন মেয়ে মানুষদের থেকে রিজেক্ট, ফ্যামিলি মেম্বাররা তাকে সরিয়ে দেয়। কিন্তু এই বলে আপনারা কিন্তু একবারও ভাববেন না যে কারোর চাইল্ডহুড খারাপ হলে বা কারোর ফ্যামিলি লাইফ বা পার্সোনাল লাইফ খারাপ হলে সে সিরিয়াল কিলার হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই যে ইয়ং চুল আছে, সে সিরিয়াল কিলার, অ্যান্ড তার প্রতি মায়া দেখানোর বিন্দু মাত্র কোনো কারণ আমি খুঁজে পাই না। তো এই যে কিলার আছে তার উপর এক ফোঁটা মায়া কিন্তু আপনারা দেখাবেন না। এ একটা ক্রিমিনাল, আপনাকেও যদি সামনে পেতো না তাহলে হয়তো আপনাকেও বের করতো। আপনার ভাগ্য ভালো আপনি ইন্ডিয়াতে বা বাংলাদেশে আছেন। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো সেটা জানাবেন। আর এই রকম রিয়েল লাইফ ঘটনা যদি আপনারা শুনতে চান ইন স্টোরি ফরম্যাট, দেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং তার সাথে সাথে আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, অ্যান্ড বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।